সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। নটর ডেম কলেজ ময়মনসিংহ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই যিনি এই অনলাইন ক্লাস কার্যক্রমের আয়োজন করেছেন। তিনি আর কেউ নন, আমাদের সবার প্রিয় অভিভাবক ডক্টর ফাদার জর্জ কমল রোজারিও সিএসসি, প্রিন্সিপাল, নটর ডেম কলেজ ময়মনসিংহ। আমি মোহাম্মদ গুলাম জাকারিয়া তরুণ, লেকচারার ইন ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, নটর ডেম কলেজ ময়মনসিংহ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বৃত্ত, যা তোমাদের উচ্চতর গণিত প্রথম পেপারের জ্যামিতির অংশে আছে। তো প্রথমে আমরা জেনে নেই বৃত্ত কি। বৃত্ত হলো নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে চলমান বিন্দুর সঞ্চারপথ। দেখো, সঞ্চারপথ মানে কি? সঞ্চারপথ হলো অসংখ্য বিন্দুর সেট, যে বিন্দুগুলো এক বা একাধিক শর্ত মেনে চলে। তাহলে আমরা যদি একটু বোর্ডে যাই তাহলে আমরা দেখতে পারবো, ধরে নিলাম এটা একটা নির্দিষ্ট বিন্দু। এই নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরত্বে আমি আরেকটা বিন্দু নিলাম। যে বিন্দুটা এখানে আছে, এই বিন্দুর স্থানাঙ্ক পরে নিচ্ছি আমরা। তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরত্বে একটা বিন্দু আছে। তাহলে এই নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরত্বে আর কতগুলো বিন্দু আছে? নির্দিষ্ট বিন্দু থেকে আর দূরত্বে এরকম আরো অসংখ্য বিন্দু আছে। যে বিন্দুগুলো যদি আমি সংযোগ করি তাহলে আমি এরকম একটা ফিগার পাবো। তাহলে আমরা এটাকেই বলবো কি? বৃত্ত। এখানে শর্ত হলো এই বিন্দু থেকে অবশ্যই এই বৃত্তের পরিধির উপর যত বিন্দু আছে সবগুলো বিন্দু দূরত্ব কি হইতে হবে? সমান হতে হবে। এই নির্দিষ্ট বিন্দুটিকে আমরা বলবো কি? বৃত্তের কেন্দ্র। এবং নির্দিষ্ট দূরত্বকে বলবো কি? আমরা বৃত্তের ব্যাসার্ধ। পরবর্তীতে আমরা আলোচনা করব বৃত্তের সমীকরণ নিয়ে। বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্ত আমরা আগেই বলেছি বৃত্তে কি থাকবে? একটা নির্দিষ্ট বিন্দু থাকবে। তাহলে আমি নির্দিষ্ট বিন্দুটাকে ধরে নিলাম ও এইচ কে। আমরা আগেই জানি বৃত্ত একটি সঞ্চারপথ। সঞ্চারপথের সমীকরণ বের করতে গেলে আমরা প্রথমেই কি করি? সঞ্চারপথের উপর একটি অজানা বিন্দু ধরে নিই। তাহলে এখানেও ঠিক তাই, আমি সঞ্চারপথের উপর একটি বিন্দু ধরে নিলাম কি? এক্স ওয়াই। এবং এটা ধরে নিলাম এই ও থেকে এই পি বিন্দু দূরত্বটা ধরে নিলাম আর। তাহলে আমরা বলতে পারতেছি কি? ওপি ইজ ইকুয়াল টু আর। তাহলে ওপি মানে কি? ও থেকে পি এর দূরত্ব। তো দূরত্ব নির্ণয়ের সূত্র অনুযায়ী আমরা একে লিখতে পারি কত? রুট ওভার এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর। আমি যদি উভয় পক্ষকে স্কোয়ার করে দিই তাহলে পাচ্ছি জিনিসটা এরকম, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। একে আমরা বলবো কি? বৃত্তের সমীকরণ বা বৃত্তের প্রমিত সমীকরণ। তাহলে এটাকে আমরা এভাবে বলতে পারি নির্দিষ্ট কেন্দ্র এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আমরা এখানে এই বৃত্তের সমীকরণ থেকে কেন্দ্র পাবো এবং কি পাবো? ব্যাসার্ধ খুব সহজেই বের করতে পারবো। তাহলে কেন্দ্র বের করার সময় আমাদের দেখতে হবে যে এক্স এর পরে মাইনাস চিহ্ন থাকতে হবে এবং তারপরে যা থাকবে তা হলো কেন্দ্রের ভুজ, এবং ওয়াই এর পরে মাইনাস চিহ্ন থাকবে এবং তারপরে যা থাকবে তা হলো কেন্দ্রের কুটি, এবং ধ্রুব সংখ্যাকে বর্গ আকারে লিখলে ভিত্তিতে যা পাওয়া যায় তা হলো কি? আমাদের ব্যাসার্ধ। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। এখানে আমি একটা বৃত্ত লিখলাম এরকম, এক্স প্লাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। যদি আমাকে বলা হয় এই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করো, তাহলে আমরা প্রথমেই করবো কি? দেখতে পাচ্ছি এই যে সমীকরণটা, এই সমীকরণটা কিন্তু এই আকারে আছে। তাহলে আমরা পুরোপুরি এই আকারে সাজায় নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? এখানে এক্স এর পরে একটা মাইনাস দিতে হবে, যেহেতু এক্স এর পরে মাইনাস ছিল। তাহলে এখানে প্লাসটা ঠিক রাখার জন্য এখানে আমি -4 দিতে পারি, হোল স্কোয়ার দিয়ে দিলাম। আবার ওয়াই এর পরে মাইনাস দিয়ে, যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে 0 দিয়ে দিলাম, হোল স্কোয়ার। আর যেহেতু ধ্রুবকটার বর্গ আকারে প্রকাশ করতে হবে, একে আমরা লিখতে পারতেছি কত? √5 হোল স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারতেছি কত? আমরা আগেই বলেছিলাম যে এক্স এর পরে মাইনাস চিহ্ন থাকবে এবং তারপরে যা থাকবে তা হলো কেন্দ্রের ভুজ, এবং ওয়াই এর পরে মাইনাস থাকবে, তারপরে যা থাকবে তা হলো কি? কেন্দ্রের কুটি। তাহলে এখানে আছে -4 এক্স এর পরে, তাহলে কি? এটা -4 হলো কেন্দ্রের ভুজ, পরে আছে হলো 0 ওয়াই এর পরে, তাহলে এটা কেন্দ্রের কুটি। আবার ব্যাসার্ধের কথা কি বলেছিলাম? ব্যাসার্ধের কথা বলেছিলাম যে ধ্রুব সংখ্যাকে বর্গ আকারে লিখলে ভিত্তিতে যা থাকবে তাই হলো আমার কি? ব্যাসার্ধ।
তাহলে এখানে 5 ছিল, 5 কে আমি স্কয়ার আকারে লিখছি √5 হোল স্কয়ার। তাহলে ভিত্তিতে কি আছে √5, তাহলে ব্যাসার্ধ কত হলো √5। তাহলে এইভাবে আমরা কি এই বৃত্তের প্রমিত সমীকরণটা বের করতে পারি। তাহলে প্রত্যেকটা বৃত্তের এই দুই রকমের সমীকরণ থাকে, এটাকে আমি আরেকটু এক্সটেন্ড করে আমি এটাকে আরেকটু সহজ ফর্মে নিতে পারবো। সেটা হলো আমি বৃত্তের সমীকরণটা আবার লিখলাম, আগে যা লিখেছিলাম x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। তো এটাকে আমি আরেকটু সরল করব, সরল করে আরেকটু ইজিয়েস্ট ফর্মে নিয়ে যাব, দেখি কি করা যায়। তাহলে এখানে যদি আমি সূত্রটা দিই তাহলে কি হবে, x স্কয়ার মাইনাস 2hx প্লাস a স্কয়ার, y স্কয়ার মাইনাস 2ky প্লাস k স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার। দেখো এটা একটু সিম্পল ফর্মে চলে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে, চিহ্ন দুই রকম হয়ে গেছে প্লাস মাইনাস, তাহলে এটা আমাদের পক্ষে মনে রাখা টাফ। তাহলে এটাকে আমরা আরেকটু যদি ইজি করতে চাই, সবগুলো মাইনাস চিহ্নকে যদি প্লাস বানাইতে চাই তাহলে কিভাবে বানানো যাবে, আমরা এভাবে লিখতে পারি প্লাস a স্কয়ার y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস k ইনটু y মাইনাস k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি r স্কয়ার। এটাকে যদি একটু সাজিয়ে লিখি এরকম লেখা যায় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2 ইনটু মাইনাস h ইনটু x প্লাস 2 ইনটু মাইনাস k ইনটু y প্লাস মাইনাস h হোল স্কয়ার প্লাস মাইনাস k হোল স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এখানে এই মাইনাস যুক্ত পদগুলোকে আমি চেঞ্জ করে ফেলি, তো মাইনাস h কে আমি ধরলাম g এবং মাইনাস k কে আমি ধরলাম কত f। এগুলো যদি আমি ওখানে বসিয়ে দেই তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস r স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে তোমরা দেখো এই g স্কয়ার কিন্তু একটা ধ্রুবক, কারণ h কি ছিল, আমার একটা নির্দিষ্ট বিন্দুর ভুজ ছিল, k ছিল নির্দিষ্ট বিন্দুর কোটি, তাহলে g ও এখানে ধ্রুবক, f ও এখানে ধ্রুবক, আর r কি ছিল একটা নির্দিষ্ট দৈর্ঘ্য ছিল, সো এটা একটা ধ্রুবক। তাহলে এখানে g স্কয়ার f স্কয়ার এবং r স্কয়ার সবাই কি এক একটা কি আলাদা আলাদা ধ্রুবক। তাহলে আমরা জানি একাধিক ধ্রুবক যোগ বিয়োগ করলে কি পাওয়া যায়, একটি ধ্রুবক পাওয়া যায়। তাহলে আমরা যদি এই সবটাকে যদি c দ্বারা চেঞ্জ করে ফেলি তাহলে এরকম হবে, এবং এটাকে আমরা লিখতে পারি কত x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটাকে আমরা বলতে পারবো কি বৃত্তের সাধারণ সমীকরণ। তাহলে এটা হলো বৃত্তের সাধারণ সমীকরণ। এই সমীকরণ আর এই সমীকরণ কিন্তু একই বৃত্তের দুইটি ভিন্ন আকার। তাহলে এই সমীকরণের কেন্দ্র ছিল কত h কে, তাহলে এই সমীকরণের কেন্দ্র কত, দেখো আমরা কিন্তু মাইনাস h ইকুয়াল টু g ধরেছি, তাহলে h ইকুয়াল টু কি হবে মাইনাস g। h ইকুয়াল টু যেহেতু আমি g ধরেছি তাহলে আমার মাইনাস h ইকুয়াল টু কি হবে, মাইনাস h ইকুয়াল টু যেহেতু g ধরেছি তাহলে h ইকুয়াল টু হবে আমার মাইনাস g, এবং মাইনাস k ইকুয়াল টু যেহেতু f ধরেছি তাহলে k ইকুয়াল টু কি হবে মাইনাস f। এটাকে আমরা বলতে পারবো কি বৃত্তের কেন্দ্র। এই বৃত্তের কেন্দ্র তাহলে কি মাইনাস g মাইনাস f। আচ্ছা, আবার আমরা যদি বলি ব্যাসার্ধ কত, তাহলে আমরা এখানে c ইকুয়াল টু এটা ধরেছিলাম, তাহলে আমি যদি এটাকে একটু ক্যালকুলেশন করি এরকম, তাহলে r স্কয়ার ইকুয়াল টু কি হবে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস কি c, তাহলে r ইকুয়াল টু কি হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। তাহলে আমরা এটা বলতে পারতেছি যে বৃত্তের সাধারণ আকারে যদি কোনো বৃত্তের সমীকরণ থাকে তাহলে ওই বৃত্তের কেন্দ্র হবে মাইনাস জি মাইনাস এফ এবং ব্যাসার্ধ কি হবে √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন এখানে আমরা এটা তো একটু বড় ফরম্যাট, তাহলে এটাকে যদি আমি একটু শর্টকাটে আলোচনা করতে চাই, তাহলে এটাকে যদি আমরা একটু শর্টকাটে আলোচনা করতে চাই যে বৃত্তের সাধারণ সমীকরণ থেকে আমরা কিভাবে বৃত্তের কেন্দ্র বের করতে পারবো শর্টকাট হয়। খুব সিম্পল বিষয়, x এবং y এর যে সহগ থাকবে, খেয়াল করো x এবং y এর যে সহগ থাকবে ওই সহগকে তুমি যদি -2 দিয়ে ভাগ করো তাহলে যথাক্রমে কি হবে কেন্দ্রের ভুজকুটি পাওয়া যাবে। তাহলে একটু দেখো এখানে x এর সহগ কত 2g, একে -2 দিয়ে ভাগ করলে রেজাল্ট কত হচ্ছে -g, তাহলে কেন্দ্রের ভুজ পেয়ে গেছি -g।
y এর সহগ কত 2f, একে যদি তুমি -2 দিয়ে ভাগ করো তাহলে কি পাচ্ছ -f, তাহলে কি হয়ে গেল কেন্দ্রের কুটি পেয়ে গেলাম কত -f, এবং ব্যাসার্ধ কি হবে এই যে এগুলাকে স্কয়ার করে দিবা আর ধ্রুব সংখ্যাটা বিয়োগ করে দিবা তাহলে ব্যাসার্ধ চলে আসে। একটা উদাহরণ দেখি, মনে করো আমাকে দেওয়া হলো x² + y² - 4x + 6y - 5 = 0, এন্ড আমাকে বলা হচ্ছে এই যে বৃত্তটা আছে এই বৃত্তের কেন্দ্র বের করার জন্য। তাহলে আমরা যদি খুব শর্টকাট হতে যাই তাহলে কেন্দ্রটা কি হচ্ছে দেখো তো, x এর সহগ কত -4, আমাদের টেকনিক x এর সহগকে -2 দিয়ে ভাগ করলে কেন্দ্রের ভুজ পাবো, তাহলে x এর সহগ যেহেতু -4 তাহলে একে আমরা -2 দিয়ে ভাগ করলে পাচ্ছি কত 2, তাহলে কেন্দ্রের ভুজ কত হয়ে গেল 2। আবার কেন্দ্রের কুটি কত, y এর সহগ যেহেতু 6 ওকে -2 দিয়ে ভাগ করলে আমরা কেন্দ্রের কুটি পাবো এবং সেটা হবে কত -3, তাহলে কেন্দ্র পেয়ে গেলাম 2 - 3। আবার ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধ হবে √, এটার স্কয়ার মানে 4, এটার স্কয়ার মানে কত 9 মাইনাস কত c, c মানে কত -5, তাহলে কত হচ্ছে এখানে 13 আর +5, তাহলে √18, √18 মানে কত 3√2। ওকে, তাহলে আমরা এই টেকনিকের মাধ্যমে সহজেই আমরা কি করতে পারবো, বৃত্তের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে পারবো। ঠিক আছে, আমি এখানে ছোট করে লিখে দিয়েছি টেকনিকটা, তোমরা একটু ফলো করবা নিচের দিকে যে কিভাবে আমরা কেন্দ্রের ভুজকুটি বের করতে পারি শর্টকাট ওয়েতে, একবারে নিচে লেখা আছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে। ওকে, তাহলে এখন আমরা যাব বৃত্তের সমীকরণের কিছু বৈশিষ্ট্য আছে, বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য। তাহলে বৃত্তের সাধারণ সমীকরণটা আমি আবার একটু লিখছি। বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল, x² + y² + 2gx + 2fy + c = 0। দেখো, তাহলে আমি যদি এই সব বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য বিবেচনা করতে চাই তাহলে প্রথম আমরা যেটা দেখতে হবে সেটা অবশ্যই কি হইতে হবে, বৃত্ত হতে গেলে x এবং y দুটি চলকের এই দ্বিঘাত সমীকরণ হতে হবে। তাহলে আমার প্রথম শর্ত কি, x ও y এর দ্বিঘাত সমীকরণ হতে হবে, দ্বিঘাত সমীকরণ ফার্স্ট কথা। দুই নাম্বার কথা, অবশ্যই x² এবং y² এর সহগটা কি হতে হবে, একই হতে হবে, x² ও y² এর সহগ একই হতে হবে। প্রথম ছিল দুইটার দ্বিঘাত থাকতে হবে এবং দুইটার সহগ কি হতে হবে, একই হইতে হবে। এবং আরেকটা জিনিস হলো, দেখো আমরা কিন্তু r = পেয়েছিলাম একটু আগে দেখেছি g² + f² - c, তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যা, তাহলে আমরা কিন্তু জানি √, এর ভিতরের সংখ্যা কখনো নেগেটিভ হয় না, তাহলে এটা কি হইতে পারবে, তাহলে এটা আমার এরকম হতে পারবে g² + f² - c > 0 হতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এইটার উপর ভিত্তি করে আবার আমার বৃত্তের নামকরণটা ভিন্ন হয়ে যাবে। যদি g² + f² - c যদি > 0 হয় তখন বৃত্তটাকে আমরা বলবো বাস্তব বৃত্ত, বাস্তব বৃত্ত। যদি g² + f² - c > 0 হয় তখন আমরা বৃত্তকে বলবো কি, বাস্তব বৃত্ত। বি নাম্বার কন্ডিশন, যদি g² + f² - c = যদি 0 হয় তখন এটাকে আমরা বলবো বিন্দু বৃত্ত, বৃত্ত, বা অনেক সময় ইংরেজি নামে অনেকে জিজ্ঞেস করে পয়েন্ট সার্কেল। যদি g² + f² - c < 0 হয় তখন এটা আসলে কোনো বৃত্ত হবে না, তখন সেটাকে আমরা বলবো কি, অবাস্তব বৃত্ত, অবাস্তব বৃত্ত। তাই এই হলো আমার বৃত্তের বৈশিষ্ট্য, এটা খুব মনোযোগ দিয়ে ফলো করতে হবে। যেমন এখানে যদি আমি বলি যে একটা সমীকরণ এরকম x² + 2y² 2gx, তাহলে এই সমীকরণে আমরা যদি বলি যে এটা কি বৃত্তের সমীকরণ কিনা, ডেফিনেটলি না, কারণ x এবং y এর দ্বিঘাত সমীকরণ থাকার পরেও এখানে এদের সহগ দুটো কি সমান না। কিন্তু যদি এখানে আবার আমি 2 দিয়ে দেই তাহলে আমরা এটাকে অবশ্যই বৃত্তের সমীকরণ বলতে পারবো, কারণ সে আমার যে তিনটা কন্ডিশন আছে বৃত্তের তিনটা কন্ডিশন সে ফলো করতেছে, যে দ্বিঘাত সমীকরণ আছে এবং এদের সহগটা কি আছে, অবশ্যই এক আছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখবো হলো বৃত্ত দ্বারা অক্ষদ্বয়ের কর্তৃতাংশ। কর্তৃতাংশের আরেকটা নাম হতে পারে খণ্ডিতাংশ, আরেকটা হতে পারে কি, ছেদকাংশ। সাপোজ এখন এটা দুইটা ক্ষেত্রে আমরা তো দুইটা সমীকরণ পেয়েছি বৃত্তের, আমরা এটা প্রথম সমীকরণের মাধ্যমে আলোচনা করব যে যদি বৃত্তটা যদি প্রথম সমীকরণের আকারে থাকে, প্রথম সমীকরণ আকার বলতে কি, যদি এই আকারে থাকে x - h² + y - k²
ইজ ইকুয়াল টু যদি আর স্কয়ার। যদি বৃত্তটা আমার এই আকারে থাকে তাহলে বৃত্ত দ্বারা একশকের খণ্ডিতাংশ কত হবে? তাহলে আমরা দেখি একশকের খণ্ডিতাংশ বলতে আসলে কি বোঝাইতে চাইছি। এক্স ও এক্স ড্যাশ, এখানে দিলাম ওয়াই ও ওয়াই ড্যাশ। এই হলো বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র কত ছিল? এইচ কে, দিলাম এইচ কে। আর এটা ছিল কি? রেডিয়াস, রেডিয়াসটা দিলাম আর। তাহলে এটাকে যদি আমি এ বি ধরি, দেখো এটা যদি আমার এক্স অক্ষ হয় তাহলে বৃত্তটা দেখো এক্স অক্ষ থেকে কিন্তু একটা নির্দিষ্ট অংশ কর্তন করেছে, তাই না? বৃত্তটা আমার এক্স অক্ষ থেকে কতটুকু অংশ কর্তন করছে? এই যে এতটুকু অংশ। তাহলে আমাকে বলছে বৃত্ত দ্বারা এক্স অক্ষের কর্তৃত্বাংশ বলতে আমরা বুঝবো বৃত্তটি এক্স অক্ষ থেকে কতটুকু কর্তন করেছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি অংশ কর্তন করেছে। তাহলে আমরা এটা বের করব কিভাবে? এবিটা আমরা কিভাবে বের করব? এটা এবি বের করার আগে প্রথমে আমরা করি কি, এই কেন্দ্র থেকে এই অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করি। তো লম্বটা আমি ধরে নিলাম ওপি। তাহলে আমার এক্স অক্ষের কর্তৃত্বাংশ কি হলো? এবি হলো। এবি মানে কি? এবি কে আমরা লিখতে পারি কি? এপি প্লাস বিপি। দেখো আমরা কিন্তু একটা উপপাদ্য পড়ে আসছিলাম 19-এ, সেটা হলো বৃত্তের কেন্দ্র থেকে ব্যাসভিন্ন কোনো জায়গার উপর তুমি যদি কোনো লম্ব অঙ্কন করো, ওই লম্বটা কি করবে? ওই জায়গাকে সমান দুই ভাগে ভাগ করবে। সেক্ষেত্রে আমি তো বলতেই পারি বিপি আর এপি কিন্তু একই কথা। তাহলে যেহেতু এখানে লিখে দাও এপি ইজ ইকুয়াল টু কি? বিপি। তাহলে আমার 2AP। তাহলে এপির দৈর্ঘ্যটা যদি আমি জানতে পারি তাহলে কিন্তু আমি কি খণ্ডিত অংশের দৈর্ঘ্যটা বের করতে পারবো। তাহলে আমরা দেখি এখানে এপির দৈর্ঘ্যটা বের করবো। এবি কিভাবে বের করা যায়? তাহলে এটা কত? আমরা সরল রেখাতে একটা সূত্র পড়েছিলাম যে কোনো বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো মড অফ ওই বিন্দুর কোটি। তাহলে এখানে কোটি হলো কে, তা মড অফ কি কে আকারে লিখতে পারি আমরা। তাহলে এখন পিথাগোরাসের সূত্র অনুযায়ী যদি আমি এবি বের করতে চাই তাহলে কি হবে? 2 × √r স্কয়ার মাইনাস কত? কে স্কয়ার। কোত্থেকে? যে এই ত্রিভুজে আমরা কি করলাম, এই যে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ারের সূত্র ফেললাম। তাহলে এপি স্কয়ার কত? এপি স্কয়ার হলো এ ও স্কয়ার মাইনাস কত? ওপি স্কয়ার। তাহলে এ ও কত? এ ও হলো আর, আর ওপি কত? ওপি হলো মোড অফ কে। তা মোড অফ কে স্কয়ার মানে কি? কে স্কয়ার। তাহলে এইটা হলো কি আমার এক্স অক্ষের খণ্ডিতা অংশ। তাহলে কোন বৃত্ত দ্বারা এক্স অক্ষের খণ্ডিতাংশ কত? 2√r স্কয়ার মাইনাস কে স্কয়ার। একইভাবে যদি বলে একটি বৃত্ত দ্বারা ওয়াই অক্ষের খণ্ডিতাংশ, তাহলে আমরা কিভাবে বের করবো এটা? দেখো এই যে একটা বৃত্ত, তখন চিত্রটা এরকম হয়ে যাবে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। একইভাবে তোমরা প্রমাণ করতে পারবা যে এটা খণ্ডিতাংশ কত হবে। একই সিস্টেমে যদি এটাকে এইচ কে ধরি তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2√r স্কয়ার মাইনাস কত হবে? a স্কয়ার। তাহলে এই আকারের যে কোনো বৃত্তের ক্ষেত্রে এক্স অক্ষের খণ্ডিতাংশ হবে 2√r স্কয়ার মাইনাস x স্কয়ার এবং y অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2√r স্কয়ার মাইনাস কত? h স্কয়ার। ঠিক আছে? এখন এখানে আমরা লিখে দিয়েছি যে বৃত্ত দ্বারা এক্স অক্ষের, এই আকারের বৃত্তের ক্ষেত্রে এক্স অক্ষের খণ্ডিতাংশ কত এবং y অক্ষের খণ্ডিতাংশ কত। এখন বৃত্তটা যদি এক্স অক্ষকে স্পর্শ করে, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে কেমন হবে বিষয়টা? যদি চিত্রটা এই আকারে থাকে তাহলে এটা এক্স অক্ষকে স্পর্শ করছে। এক্স অক্ষকে স্পর্শ করছে মানে কি? যে এক্স অক্ষের যে খণ্ডিতাংশ ছিল, কি ছিল এক্স অক্ষের খণ্ডিতাংশ? r স্কয়ার মাইনাস কি কে স্কয়ার ইকুয়াল টু 0 ছিল। 0 হবে, কারণ এখানে তো আসলে এক্স অক্ষ থেকে কোনো কিছু খণ্ডন করে নাই। তাহলে যেহেতু এক্স অক্ষ থেকে কোনো কিছু খণ্ডন করে নাই তাহলে এক্স অক্ষের খণ্ডিতাংশ ইজ ইকুয়াল টু কত হবে? 0। এটাকে ক্যালকুলেশন করলে পাবো আমরা r স্কয়ার ইজ ইকুয়াল টু কে স্কয়ার। সুতরাং r ইজ ইকুয়াল টু কে বর্গমূল করে, কারণ আমরা জানি ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, এর জন্য r ইজ ইকুয়াল টু পজিটিভ কে। তাহলে আমরা এটাকেও সূত্র আকারে লিখতে পারি যে কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত? মডুলাস অফ কেন্দ্রের কোটি। কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে বৃত্তের ব্যাসার্ধ হবে কি? মডুলাস অফ কেন্দ্রের কোটি। আবার কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে ওয়াই অক্ষের খণ্ডিতাংশ ইজ ইকুয়াল টু 0। যদি চিত্রটা এরকম হয়, সে ওয়াই অক্ষকে স্পর্শ করলো। ওয়াই অক্ষকে স্পর্শ করলো মানে কি? ওয়াই অক্ষ থেকে কোনো কিছু খণ্ডন করে নাই। তো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ কি ছিল? 2√r স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু 0 হবে। তাহলে r ইজ ইকুয়াল টু কত? h। তাহলে এটাকে আমরা লিখতে পারি কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে বৃত্তের ব্যাসার্ধ হবে কত? মোড অফ কেন্দ্রের কত হবে? ভুজ। আচ্ছা, এখন আমরা যাই যদি বৃত্তটা সাধারণ আকারে থাকে। যদি বৃত্তটা দ্বিতীয় আকারে থাকে, যদি এরকম থাকে,
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইজ ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি? দেখো এই বৃত্তের কেন্দ্র কত ছিল? -g -f। এই বৃত্তের ব্যাসার্ধ ছিল কত? √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এখন এই বৃত্ত দ্বারা একশকের খণ্ডিতাংশ বের করব যদি এই আকারে থাকে, তাহলে কি আই আগের মতোই এটাকে ধরলাম ab, এটাকে ধরলাম ab, তাহলে এটা কত হচ্ছে? কেন্দ্র যদি ও হয় তাহলে আমি লম্ব অঙ্কন করলাম, তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, ab ইজ ইকুয়াল টু কি হবে? 2 ইনটু ap। তাহলে এখন এখানে খেয়াল করো, এটা কত? এটা কিন্তু √g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আর এটা কত? কেন্দ্র কত? -g - f। তাহলে এখানে কত হবে? mod of -f। ঠিক আছে, কারণ আমরা জানি পুরো বিন্দু থেকে একশকের দূরত্ব হলো ওই বিন্দুর কোটি। তাহলে 2 ইনটু ap মানে কত? দেখো 2 ইনটু √, আমি যদি এটা স্কয়ার করি তাহলে কি হবে? g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, আবার এটা স্কয়ার করলে কি হবে? f স্কয়ার। তাহলে কত হচ্ছে? এটা চলে গেল, থাকতেছে কত? 2√g স্কয়ার মাইনাস c। তাহলে একটি বৃত্ত দ্বারা যদি এই আকারের বৃত্ত থাকে তাহলে ওই বৃত্ত দ্বারা একশকের খণ্ডিতাংশ কত হবে? 2√g স্কয়ার মাইনাস c। আবার একই ভাবে আমরা যদি প্রমাণ করি এই বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2√f স্কয়ার মাইনাস কত? c। আমি এটা লিখে দিয়েছি, একটু দেখো। বৃত্ত যদি এই আকারে থাকে তাহলে বৃত্ত দ্বারা একশকের খণ্ডিতাংশ হবে 2√g স্কয়ার মাইনাস c, এবং y অক্ষের খণ্ডিতাংশ কত হবে? 2√f স্কয়ার মাইনাস c। এখন আমরা আসি, যদি এই বৃত্তটা যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে বৃত্তটা x অক্ষকে স্পর্শ করা মানে হলো বৃত্ত x অক্ষ থেকে কোনো অংশ কর্তন করবে না। তার মানে বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশের মানটা কত হবে? 0। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? g স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে একটা বৃত্ত তখনই x অক্ষকে স্পর্শ করবে যখন g স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? c হবে। আবার একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তাহলে কি হবে? y অক্ষের খণ্ডিতাংশ ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো কি? f স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে এটা বলতে পারি কোন বৃত্তে x অক্ষকে স্পর্শ করলে ওই বৃত্তের শর্তটা হবে g স্কয়ার ইকুয়াল টু c, এবং y অক্ষকে স্পর্শ করলে স্পর্শ করার শর্ত হলো কি? f স্কয়ার ইজ ইকুয়াল টু c। আমি এখানে লিখে দিয়েছি তোমরা পড়ার সুবিধার জন্য। বৃত্ত x অক্ষকে স্পর্শ করলে g স্কয়ার ইকুয়াল টু c হবে, এবং y অক্ষকে স্পর্শ করলে f স্কয়ার ইকুয়াল টু c। এখন এটা আবার বলতে পারো যে যদি বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করে তাহলে অবশ্যই কি হবে? g স্কয়ার ইজ ইকুয়াল টু f স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? c হবে। আমরা একটা উদাহরণ দেখব একটু। মনে করো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4x প্লাস 6y প্লাস 9 ইকুয়াল টু 0। এখন আমাকে বললো বৃত্ত দ্বারা x অক্ষের খণ্ডিতাংশ, x অক্ষের খণ্ডিতাংশ। তাহলে x অক্ষের খণ্ডিতাংশ আমরা কি জানি? 2√g স্কয়ার মাইনাস c। g কত এখানে? -2, তো -2 হোল স্কয়ার মাইনাস c কত? -9। তাহলে কি হচ্ছে? এটা বড় হয়ে যাচ্ছে। তাহলে আমি এটাকে একটু ছোট করে দেই, এটাকে 2 দিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে দেখো? -2। তাহলে কত হচ্ছে? 2√4 - 2 মানে কত? 2√2। আর বৃত্ত দ্বারা y অক্ষের খণ্ডিতাংশ কত হবে দেখো তো? 2√f স্কয়ার, f স্কয়ার কত? 3, 9 - 2 তাহলে কত? 2√7। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা যে কোনো বৃত্ত দ্বারা কি খণ্ডিতাংশ বের করতে পারবো, x অক্ষ এবং y অক্ষের খণ্ডিতাংশ বের করতে পারবো। কিন্তু যদি প্রশ্নটা এরকম করে বলে যে এখানে ধ্রুবকটা দিল না, না দিয়ে বললো এখানে c, বললো যে এই c এর মানটা কত হলে, c এর মান কত হলে এই বৃত্ত x অক্ষকে স্পর্শ করবে। তাহলে আমরা জানি কি x অক্ষকে স্পর্শ করার শর্ত কি? g স্কয়ার ইকুয়াল টু c। তাহলে g কত? এর -2। তাহলে c এর মান অবশ্যই কি হতে হবে? 4 হতে হবে। c যদি 4 হয় তাহলে এই বৃত্ত x অক্ষকে স্পর্শ করবে। আবার যদি বলে c এর মান কত হলে এই বৃত্তটা y অক্ষকে স্পর্শ করবে, তো y অক্ষকে স্পর্শ করার শর্ত হলো f স্কয়ার ইজ ইকুয়াল টু c। তাহলে এখানে f কত? 3, তাহলে c এর মান হতে হবে কত? 9। তাহলে আমরা এইভাবে আমরা যে কোনো বৃত্তের থেকে বৃত্তের সমীকরণ থেকে x অক্ষের খণ্ডিতাংশ, y অক্ষের খণ্ডিতাংশ এবং x অক্ষকে স্পর্শ করা এবং y অক্ষকে স্পর্শ করার শর্ত বের করতে পারবো। এখন আমরা চলে যাইলো পরবর্তী টপিকস, যে দুইটা বিন্দু যদি ব্যাসের প্রান্ত বিন্দু হয় তাহলে বৃত্তের সমীকরণটা কি হতে পারে। আচ্ছা, একটু খেয়াল করো। মনে করো এই আমার একটা বৃত্ত, এটা একটা ব্যাস, এই ব্যাসের দুইটা প্রান্ত বিন্দু ধরে নিলাম x1 এবং x2 y2।
তাহলে এই দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে আমার যে বৃত্তটা অঙ্কন করা হয়েছে এই বৃত্তটা আমি এটার সমীকরণটা বের করতে যাচ্ছি। তাহলে আমরা প্রথমেই পড়েছিলাম বৃত্ত একটা সঞ্চার পথ, আর সঞ্চার পথের সমীকরণ বের করতে গেলে আমরা কি করব, প্রথমেই সঞ্চার পথের উপর একটি অজানা বিন্দু ধরে নিব। ধরলাম সঞ্চার পথের উপর অজানা বিন্দু পি এক্স ওয়াই। এখন আমি এপি যোগ করলাম, বিপি যোগ করে দিলাম। তাহলে এই কোণটা কত? এই কোণটা নিশ্চয়ই 90 ডিগ্রি, কারণ আমরা জানি কি অর্ধবৃত্তস্থ কোণ কি এক সমকোণ। যেহেতু এটা ব্যাস, তাহলে ও দুইটা বৃত্তটাকে কি সমান দুইটা ভাবে ভাগ করছে, এবং এটা কি একটা বৃত্তস্থ কোণ বৃত্তের অর্ধেক চাপের উপর, সুতরাং এটা 90 ডিগ্রি। তাহলে আমি করতে পারি কি, এপি এর ঢাল বের করলাম। এপি এর ঢাল কত? m1 ইজ ইকুয়াল টু y মাইনাস y1 বাই কত x মাইনাস x1। আবার বিপি এর ঢাল বের করি। বিপি এর ঢাল m2 কত? y মাইনাস y2 ডিভাইডেড বাই কত x মাইনাস x2। এখানে কোণ এপিবি ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। সুতরাং আমি বলতে দিতে পারি m1 m2 ইজ ইকুয়াল টু কত? -1। তাহলে আমার m1 টা কত ছিল? y মাইনাস y1 বাই x মাইনাস x1 ইন্টু y মাইনাস y2 বাই x মাইনাস x2 ইজ ইকুয়াল টু -1। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি y মাইনাস y1 y মাইনাস y2 ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে গুণ করে দিলে মাইনাস x মাইনাস x1 x মাইনাস x2। এদেরকে যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে কি হবে দেখো তো, y minus y1 into y minus y2 plus x minus x1 into x minus x2 equal to 0। তাহলে এটাই হলো আমার নির্ণয় সূত্র। দুটি বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে আমার বৃত্তের সমীকরণটা কি হলো? y minus y1 into y minus y2 plus x minus x1 into কি x minus x2। এখন আমরা একটা উদাহরণ যদি একটু দেখতে চাই তাহলে কি হবে দেখো, আমাকে এরকম একটা প্রশ্ন বলা হলো যে 4 3 এবং 5 মাইনাস 6 কে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে ভাষাটা বোঝার চেষ্টা করো। এই দুইটা বিন্দু কি? এই দুইটা বিন্দু হলো যে বৃত্তের ব্যাসের প্রান্ত বিন্দু, ওই বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে সূত্র অনুযায়ী আমরা কি জানি? y মাইনাস y1, তাহলে আমরা লিখতেই পারি y মাইনাস কত? y1 মানে 4 ইন্টু y মাইনাস y1 মানে 3 ইন্টু y মাইনাস y1 মানে কি -6 মানে কি +6 প্লাস x মাইনাস x1 ইন্টু x মাইনাস x2 ইজ ইকুয়াল টু 0। এটাকে যদি আমি গুণ করে দিই তাহলে আমার কি বৃত্তের সমীকরণটা চলে আসবে। ঠিক আছে? তাহলে এই হলো আমাদের যে দুইটা বিন্দুকে ব্যাসের প্রান্ত বিন্দু ধরে বৃত্তের সমীকরণ। এখন পরবর্তী টপিকস যে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান। এখন একটা বৃত্তের সাপেক্ষে বিন্দুটা কোথায় অবস্থান করবে? আমার বৃত্তটা যদি এরকম থাকে, বিন্দুটা ভিতরে হতে পারে, বাইরে হতে পারে, বৃত্তের পরিধিতে হতে পারে। কারণ বৃত্তটা আমি ধরে নিলাম সি আর বিন্দুটাকে ধরে নিলাম কত? x1y। সহজ কথায় বৃত্তের সমীকরণটাকে তুমি এটা দিয়ে সিদ্ধ করে নিবা। সিদ্ধ করলে যদি মানটা 0 থেকে বড় হয়, পড়ে চলে যাই, যদি সিদ্ধ করার মানটা যদি 0 থেকে বড় হয় তাহলে বিন্দুটা বৃত্তের বাইরে, আবার যদি 0 সমান হয় সিদ্ধ করার পরে মানটা তাহলে বিন্দুটি বৃত্তের উপরে, আবার যদি 0 থেকে ছোট হয় তাহলে বিন্দুটি কি বৃত্তের ভিতরে অবস্থান করবে। এই হলো আজকে আমাদের প্রাথমিক একটু আলোচনা, বেসিক নিয়ে আলোচনা করলাম। তোমরা এগুলো একটু ভালোভাবে পড়বা এবং অবশ্যই ঘরে থাকবে, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লেকচার আমি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।